নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, এতদিন আপনাদের আমি কিছু আন্দাজ দিচ্ছিলাম, কিছু ইঙ্গিত দিচ্ছিলাম, কিন্তু কোনোটাই পাকা খবর আমার কাছে ছিল না। এখন কিছু প্রমাণ আমার হাতে আসছে যে ভারতবর্ষ হয়তো কিছু একটা পরিকল্পনা করছে। কি পরিকল্পনা, কবে তার বাস্তবায়ন হবে, কিভাবে হবে, আমি কিন্তু তা বলতে পারবো না। তা বিচার করার ভার আপনাদের। আমি শুধু প্রমাণগুলো দাখিল করব। সেটা হচ্ছে ইস্টার্ন কমান্ড 1971 সালের পর, মানে আপনার নেভাল, ইস্টার্ন নেভাল কমান্ড 1971 সালের পর এমন একটা বিবৃতি জারি করেছে গতকালকে। বিবৃতিটা খুব মারাত্মক। আমি এখানে একটা দিচ্ছি। এর আগে যখন ভারত পাকিস্তান যখন যুদ্ধ হয়েছিল, সেই সময় কিন্তু নর্দার্ন ফ্লিট কমান্ড আমাদের, যেটা আর্মি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে, ইন্ডিয়ান এয়ারফোর্স পোস্ট করেছে, এবং নর্দার্ন কমান্ড তারা পোস্ট করেছিল, নেভাল করেছিল। এইবারে প্রথম 71 সালের পর ইস্টার্ন কমান্ডের নেভাল সেকশন তারা এই পোস্টটা করেছে এক্স হ্যান্ডেলে। আপনারা খুঁজলে আপনারাও পেয়ে যাবেন এক্স হ্যান্ডেল পোস্ট। সেটা বলছে যে ইস্টার্ন শোর দ্য সানরাইজ ফ্লিট, IN ইস্টার্ন ফ্লিট অফিসিয়াল অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান নেভি ইস্টার্ন ফ্লিট। কি লিখছে সেখানে? ভাইস অ্যাডমিরাল রাজেশ পান্ডেকার, FOC in chief, Frontier Operation Corps in chief, FOC in chief, Eastern, interact with personnel of the Eastern Shore Sunrise Fleet and commanded all the personnel of Sunrise Fleet and maintain high tempo operation in the safe operating environment at Eastern Fleet। তার মানে সবাইকে চূড়ান্ত সতর্ক থাকতে বলেছেন। The Commander-in-Chief brought focus on the ongoing security situation, বর্তমানে যে সিকিউরিটি সিচুয়েশন চলছে, exhorting fleet personnel to remain ready, সবসময় রেডি থাকার কথা বলছে, and poised to meet any operation requirement, যখন তখন যে কোনো অপারেশন রিকোয়ারমেন্টের জন্য তাদের প্রস্তুত থাকতে বলা হচ্ছে। He also exchanged views with the personnel, এগুলোতে আছে views with the personnel and issue রেঞ্জে তার নিজেদের কি সমস্যা আছে না আছে সেই সমস্ত নিয়ে আলোচনা করেছেন। এর সঙ্গে 4টে ছবি অ্যাড করে দিয়েছে ওই এর সঙ্গে, টুইটের সঙ্গে, যেখানে ভাইস অ্যাডমিরাল তাদের সঙ্গে কথাবার্তা বলছেন। গতকালকে এই খবরটা পেয়েছে। এবং আরো একটা খবর হচ্ছে, সেটা হচ্ছে 4টে জাহাজ তারা রণতরী নিয়ে এগোচ্ছে এই খবর পাওয়া গেছে, কিন্তু কোন দিকে এগোচ্ছে তা আমরা জানি না। ভারত পাকিস্তান যখন যুদ্ধ হয় তখন পুরোটাই করেছিল ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স। তখন ইন্ডিয়ান নেভি থেকে রাজনাথ সিং এর কাছে বারবার একটা অভিযোগ যায় যে আমাদের কোনো সুযোগ দেওয়া হলো না, আমরা করাচিতে, আমরা শুধু বন্দরে, আমরা শুধু পাহারা দিয়ে গেলাম। তখন রাজনাথ সিং বলেছিলেন একটা কথা, যে পরের বার যে সব সমস্যা আপনাকে সমাধান করতে হবে সেটা কিন্তু আপনাদেরই করতে হবে, আপনারাই করবেন। সেটা কাকতালীয় কিনা আমি বলতে পারবো না, তবে রাজনাথ সিং এটা বলেছিলেন, কাগজেও এটা বেরিয়েছিল, আপনারা হয়তো দেখে থাকবেন। এই খবরটি, এই যে এখন যুদ্ধ প্রস্তুতি চলছে, এই খবরটি পৌঁছেছে ডোনাল্ড ট্রাম্পের হাতে। ডোনাল্ড ট্রাম্প আজকে গতকালকে রাত্রিবেলা একটা পোস্ট করেছেন, ব্রেকিং, ইন্ডিয়ার এক্সটেন্ডেড রেঞ্জ অ্যান্টি সাবমেরিন রকেট ERASR was successfully test fired from INS Karakatti during trials। দিয়ে উনি একটা ছবি পোস্ট করে দিয়েছেন। আর ফ্লিটগুলো যে যাচ্ছে ইস্টার্ন নেভাল কমান্ড, তার একটা টুইটারে এক্স হ্যান্ডেলে
তার একটা ছবি দিয়ে দিয়েছে। ফ্লিটগুলো যাচ্ছে, কিন্তু কোন দিকে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে না পশ্চিম দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে, তা আমি বলতে পারবো না। এখন এটা হচ্ছে লেটেস্ট খবর, সুতরাং আমার মনে হচ্ছে কোথাও কিছু একটা হয়তো হতে চলেছে। কবে হবে, কিভাবে হবে আমি সেটা বলতে পারবো না। এটা ভারতবর্ষের যারা মাথা আছে তাদের মাথায় ঘুরঘুর করছে, তারা বলতে পারবে। তবে এই যে এখন শুল্ক পরিস্থিতি যেটা চলছে, এই শুল্ক পরিস্থিতিতে এখন বাংলাদেশ খুব চাপে রয়েছে। আপনারা ভাবুন, বাংলাদেশ যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে থাকতো, তাহলে কি আমেরিকা এটা করতো না। কারণ আমেরিকা বুঝে গেছে বাংলাদেশ একলা, ভারতবর্ষ এখন শত্রু, এখন চাপো। আগে আমি জানতাম যে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ 0% ট্যারিফের মধ্যে রয়েছে, কিন্তু পরে কালকে আমি জানলাম যে না, 0% না, আগে 15% ছিল, তার সঙ্গে 35% যোগ হয়ে এখন হলো 50%। তাহলে এবার ব্যবসাটা কি করে হবে? যদি ভারতবর্ষের সম্পর্ক ভালো থাকতো, তাহলে পরে ভারতবর্ষ কিন্তু ছাতার মতো দাঁড়িয়ে থাকতো। এই জিনিসটা ট্রাম্প কিন্তু করতে পারতেন না, আমার যতদূর মনে হয় আমার করতে পারতেন না, অন্তত এতটা চাপাচাপি করতে পারতেন না। কারণ যেহেতু ভারতবর্ষ এটে বসে আছে, তোমার 9 তারিখ 10 তারিখ তুমি তোমার মতো চলো, আমি তোমার সঙ্গে তাল মিলে চলতে পারবো না। সমতার ভিত্তিতে যদি হয় এগ্রিমেন্ট, তাহলে এগ্রিমেন্ট হবে, আদারওয়াইজ তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখে নেবো। তাহলে বাংলাদেশের ক্ষেত্রেও এটা করতে পারতো না। এখন আপনারা সমান মর্যাদা, সমান অধিকার, সব কিছু সমান চেয়েছেন, সমান বললে তো হবে না। বাপ বাপ হতা হ্যায়, বেটা বেটা হতা হ্যায়, এটা মানতেই হবে। তো এখন আপনাদের তো এই অবস্থা। এর মধ্যে এখন আপনাদের কাগজে সমস্ত লেখালেখি বেরিয়ে গেছে। আগের 15%-এর সাথে নতুন আরোপিত 35% যোগ হলে মোট 50% শুল্ক পরিশোধ করতে হবে রপ্তানিকারকদের। এটাকে চরম কূটনৈতিক ব্যর্থতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাহলে এই যে আপনাদের এই খলিলুর রহমান এত দৌড়দৌড়ি করলো, সারা আমেরিকা জুড়ে কয়েকবার গেছিলেন, গিয়ে এত দৌত্য ফৌত্য হলো, সেই দৌত্য ফৌত্য নিয়ে কাজ হলো কি? সরকারি পয়সা ধ্বংস হলো, কিছুই কাজ হয়নি। এখনো নাকি দর কষাকষির জন্য চেষ্টা করছে, কোনো লাভ হবে না। আমেরিকা বুঝে গিয়েছে বাংলাদেশ একলা দুর্বল রাষ্ট্র, বাংলাদেশের উপরে চাপিয়ে দাও। তো বিবিসি কি লিখছে? বিবিসি লিখছে, শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে আলোচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের দুর্বলতার সুযোগ মার্কিন যুক্তরাষ্ট্র নিচ্ছে বলে মনে করেন তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে ব্যর্থতার অভিযোগে আলোচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন, লিখেছে বিবিসি বাংলা। তার মানে আমি যেটা বললাম সেটা হচ্ছে, এক হচ্ছে দুর্বলতা, যে বাংলাদেশের বর্তমান যে দুর্বল অবস্থা, সেই দুর্বল অবস্থায় বাংলাদেশের গলাটাকে আরো টিপে ধরে সে তো ব্যবসায়ী, সে আরো বেশি টাকা আদায় করতে চাইছে। এখন বাংলাদেশের অবস্থা কি হলো? ভারতবর্ষ সমস্ত বন্ধ করে দিয়েছে, ট্রেড সব বন্ধ, আপনার যা ছিল চুক্তি সব বাতিল। আমেরিকা বুঝে গিয়েছে, আমেরিকাও নজর রাখছে সিআইএ। আমাদের ফ্লিট যে যাচ্ছে সে খবরও ডোনাল্ড ট্রাম্পের কাছে আছে, তিনি ঝটপট টুইটটা করে দিয়েছেন। টুইটটা করে দিয়ে দেখিয়ে দিয়েছেন, আমি সব খবর টবর রাখি ভাই, তোমরা কি করবে না করবে আমি সব জানি। কিন্তু বাড়তি একটা কথাও বলেনি যে বাংলাদেশ দুর্বল রাষ্ট্র, অমুক রাষ্ট্র, তার উপর আক্রমণ করা যাবে না, এসব কথা কিন্তু একটাও বলেনি। যদিও বাংলাদেশকে আক্রমণ করার কথা এখানে কোথাও নেই, আমি পরিষ্কার করে দিচ্ছি। আমিও জানি না, কিন্তু যেহেতু এটা ইস্টার্ন কমান্ডের নেভাল ফ্লিট থেকে এই প্রথম 71 সালের পর একটা এক্সহ্যান্ডেলে টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে অপারেশন সানশাইন। অপারেশন সানশাইন নাকি অপারেশন, আমি দেখে বলছি আপনাদের, 1 মিনিট সময় দেবেন। অপারেশন সানরাইজ ফ্লিট এর নাম দেওয়া হয়েছে, অপারেশন সানরাইজ ফ্লিট। তার মানে কি এবার অপারেশন সানরাইজ হবে?
হতেও পারে। অপারেশন সিন্দুরের পর অপারেশন কি সানরাইজ হবে? কারণ ওটা অপারেশন সিন্দুর হয়েছিল গিয়ে পাকিস্তানের ক্ষেত্রে, কারণ তারা হিন্দুদের বুঝে বুঝে মেরেছিল, খুঁজে খুঁজে মেরেছিল, বুঝে বুঝে না খুঁজে খুঁজে মেরেছিল। অর্থাৎ মোদিকে চ্যালেঞ্জ করেছিল, অর্থাৎ মেয়েদের বিধবা করে দাও, তাদের সিঁদুর তুলে দাও, তাই অপারেশন সিঁদুর নাম দেওয়া হয়েছিল। আর এটা সানরাইজ ফ্লিট, সানরাইজ কেন নাম দেওয়া হলো তাও আমি জানি না। এর কি ব্যাখ্যা হবে না ব্যাখ্যা হবে আমি বলতে পারবো না, বড় বড় মাথারা বলতে পারবেন। আর আপনারা ব্যাখ্যা ট্যাখ্যা করে যদি আপনারা কিছু ধরতে পারেন, আপনারা ধরতে পারলেন। তবে অবস্থা ভোলাটাইল, কিছু একটা হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে আমি বলতে পারবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।